যতটুকু বুঝলাম পার্লার বিজনেস তো মনে হয় ভালো টাকা পয়সা আছে। মানে আমার একটা ইচ্ছে ছিল আমি ক্রিকেটারই আনবো ওপেনিং এ। আসসালামু আলাইকুম। আসলে পার্লার নিয়ে তো আসলে আমি এত কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে মুক্তা উনি চিটাগং থেকে আসছে, আর উনি যেভাবে আমাকে বলছে আমি আসলে না করতে পারিনি। আর আমি তার জন্য অনেক অনেক মানে দোয়া করি, শুভকামনা করি যাতে পার্লারটা খুব সুন্দরভাবে চলে। আর শুধু দুটা পার্লার না, যাতে আমরা সামনে আরও বেশ কয়েকটা ব্রাঞ্চ দেখতে পারি। এটার জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা। ভাইয়া রংপুরে দিয়ে স্টার্ট করি আমরা থার্ড ব্রাঞ্চ। রংপুর। বাট যতটুকু বুঝলাম পার্লার বিজনেস তো মনে হয় ভালো টাকা পয়সা আছে। সবাই দেখি পার্লার দিতেছে। আপনার প্ল্যান আছে নাকি? না, এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই। আমি বেসিকলি চাচ্ছিলাম নাসির ভাইয়া এবং তামিমা ম্যাম দুজনেই যদি থাকতেন, এই প্রোগ্রামটা হয়তো বা আরও আমাদের জন্য আরও বেশি ভালো হতো। আমরা মেয়েরা আরও বেশি হয়তো বা কানেক্ট করতে পারতাম। উনিও হয়তো একটু আনইজি ফিল করতেছে এতগুলো মেয়ের মাঝখানে। ভাবি থাকলে বেটার হতো আমাদের জন্য। এনিওয়েজ ইনশাল্লাহ নেক্সট টাইম, অফকোর্স ইনশাল্লাহ নেক্সট টাইম। তো এই তো না, আমি ওকে বলছিলাম তামিমকে, বাট ও দেশে নেই আর কি। দেশে থাকলে অবশ্যই আসতো। তো ইনশাল্লাহ যখন আসবে তখন অবশ্যই আসবে আর কি। এটা কি এমনি বলার জন্য বললেন? না না না, অবশ্যই সার্ভিস নিয়ে যাবে ডেফিনেটলি। আচ্ছা ওকে, রুমা আপুকে নিয়ে আমি একটু বলতে চাই। আমি আসলে আপু অসুস্থ, তারপরেও উনি আমার জন্য আসছে, এটা আমি কখনোই ভুলবো না। নট অনলি রুমা আপু, এখানে যারাই আছে, টিলিপ আপু, নীলাম আপু তো সবসময় আমার সাথে ছিল একদম চট্টগ্রাম থেকে। ইতি আপু এবং আরও অনেক আপুরা আসছেন, হয়তো বা টাইমিংটা একটু এদিক সেদিক হয়ে গেছে। আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিটা অনেক বড়, তাই না? এবং যাদেরকে দেখছেন ওরা কিন্তু অনেক ভালো মেকআপ করে, অনেক ভালো মেকআপ করে। ক্রিকেট খেলে না ভালো, বাট মেকআপ করে। না, আমরা দেখি, আমরা যদি না দেখতাম তাহলে ক্রিকেটার কি হবে বুঝতে ক্রিকেটার। যাই হোক, মানে আমার একটা ইচ্ছে ছিল আমি ক্রিকেটারই আনবো ওপেনিং এ। যাই হোক, এটা একটু ডিফারেন্ট করছো তুমি, এটা টাইগার নিয়ে আসছো আমাদের। এই ইচ্ছাটা কেন ছিল? ক্রিকেটার কেন লাগবে? কেন লাগবে? আচ্ছা, এটা আসলে বলতে বলতে স্টোরিজ। আসলে আমার প্রথম, যেহেতু আমি একজন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই চিন্তা ভাবনাটা করব কাদেরকে পিক করলে আসলে আমাদের ব্যবসার জন্য ভালো হবে। ঠিক আছে, এটা তো সব ব্যবসায়ীরাই চিন্তা করে। তা আমি চিন্তা করলাম ওপেনিংয়ে মোস্টলি আমরা যাদেরকে দেখি, আমি ওরকম কাউকে চাচ্ছিলাম না। আর সেকেন্ড হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই ক্রিকেট খুব পছন্দ করে। তো আমার বড় ভাইয়া আর আমি বসে কথা বলছিলাম, তখন আসলে 2-3 জনের নাম উঠে এসেছিল। তার মধ্যে তামিমা ম্যাম অ্যান্ড নাসির ভাইয়ের কথাই আসছে। তো সেখান থেকে ভাইয়ার সাথে আসলে টাইমই মিলে গেল, তো নিয়ে আসলাম আর কি। আমার আশাটা পূরণ হলো। এখন দেখি নেক্সট কি হয়। মানে আজকে আপু নাসির ভাইকে কনভিন্স করলেন কিভাবে? এই যে বললাম দুটো পয়েন্ট, উনি আসলে আমি মানে আমরা চাইছি একটু ইমোশনালি ব্ল্যাকমেল করতে আর কি। ভাই আমার তো পেজ চলে গেছে, আমার তো আইডি নাই, আপনি একটু আসেন, ব্যাপারটা এরকম। নাসির ভাই যখন ফোন দিয়েছেন তখন এই জন্যই বলছিলেন? না না, আমি কথা বলি নাই, আমার বড় ভাইয়া কথা বলছে বাই দ্য ওয়ে। ওকে নাসির ভাই, ক্রিকেট নিয়ে বাংলাদেশে খেলা চলতেছে, তো বাংলাদেশ গত ম্যাচে বিগ শট খেলতেছে, অনেক বল কনসিড করছে আর কি। এবং দেখা গেল রান কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি, মানে টি-20-তে 180-200 কিন্তু করে নাই। কিন্তু এই যে বিগ শটে আমরা বল কনসিড করতেছি, মানে বল খাচ্ছি আর কি, হজম করতেছি, কিন্তু বাংলাদেশ মানে সেভাবে স্কোর করতে পারতেছি না। এটা আসলে আমাদের পরের জেনারেশনের ব্যর্থতা কিনা? বিগ শটে খেলতেছে বড় বড় টিম। না, ব্যর্থতার আসলে আমি এটা বলবো না। আপনি এখন যারা খেলতেছে, আপনি যদি দেখেন ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার, তো একটু সময় লাগবে। বাট আমি বিশ্বাস করি যে ওরা খুব ভালো একটা টিম হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ 1 বছরের মধ্যে। আর টি-20 খেলা এমন একটা খেলা, যে খেলায় আপনি 1 ওভারের মধ্যে খেলা চেঞ্জ হয়ে যায়। সো এই কারণে বলবো যে টি-20 খেলা ছোট টিম বড় টিম থাকে না, আপনার ম্যাক্সিমাম সব টিমই ধরেন যে 19-20 থাকে। তো এটাই আশা করবো যে ইনশাল্লাহ 1 বছরের মধ্যে বাংলাদেশ টিম খুব সুন্দরভাবে একটা টিম হয়ে দাঁড়াবে। এনসিএল এর আগে একবার বলেছিলেন যে বাংলাদেশ দল ডাকতে জাতীয় দল আমি খেলবো। তো এনসিএল এর পরে কিন্তু নকআউট ফাইনালে ভালো একটা পারফরম্যান্স করেছেন। এখন দেশের জাতীয় দলের অবস্থা কিন্তু কিছুটা করুন। তো সেক্ষেত্রে আপনাকে কোনো বার্তা বা কোনো মেসেজ কি দিয়েছে জাতীয় দলে ডাকার জন্য? না, এরকম কোনো মেসেজ দেয়।
নাসির ভাই, আমাদের মিডল অর্ডারটা অনেকদিন ধরে স্ট্রাগল খুবই করতেছে, ওয়ানডে ফরম্যাট বলেন, টি20 ফরম্যাট বলেন। এই জায়গাটাতে আপনার কি মনে হয় যে নতুন কাউকে ইনক্লুশন করা দরকার? ঘরোয়া তো আপনি রেগুলার খেলছেন, এনসিএলও খেললেন, মানে এমন কাউকে কি আপনি দেখেছেন মনে হয়েছে যে জাতীয় দলে এখন আসার সময় হয়েছে বা কাউকে রিপ্লেস করতে পারে? আপনি যদি দেখেন মিডল অর্ডারের কথা বললেন, কারণ আমরা যখন যারা প্রিমিয়ার লিগ খেলি তারা কিন্তু যারা রান করে প্রিমিয়ার লিগে এরা কিন্তু টপ অর্ডারেই ব্যাটিং করে এবং আলটিমেট ওখানে টপ অর্ডারে পারফর্ম করে এরা ন্যাশনাল টিমে এসে মিডল অর্ডার ব্যাটিং করে। তো এটা ডিফিকাল্ট, এ কারণেই ডিফিকাল্ট কারণ যারা মানে মিডল ওভারে ব্যাটিং করে ম্যাচের সিচুয়েশন থাকে আলাদা, তারপর পরিস্থিতি থাকে আলাদা, প্রেশার থাকে, বাট যখন তারা টপ অর্ডারে ব্যাটিং করে এই সিচুয়েশনে পড়ে না, তো একটু সময় লাগবে। বাট আমি বলবো যে যারা মিডল অর্ডারে খেলে ডোমেস্টিকে, এখান থেকে যারা পারফর্ম করবে এদেরকে যাতে মিডল অর্ডারে খেলানো হয়, এমন না যে টপ অর্ডারে পারফর্ম করে তাদেরকে মিডল অর্ডারে খেলানো হয়। আরেকটা প্রশ্ন ছিল যে আমরা দেখলাম যে টি20তে আমরা বেশ ভালো ফর্মে ছিলাম, টানা 4টা সিরিজ জিতলাম, জেতার পরে হচ্ছে আমাদের তো ওয়ানডে যারা খেলছে টি20 মোটামুটি একই প্লেয়াররাই খেলছে। মিরপুরে খেলার পরে প্রথম টি20 যখন আমরা খেলাম, আমাদের ব্যাটারদের চিনতে পারতেছি না আমরা, মানে এর আগে আমরা যে 4টা সিরিজে যেরকম ব্যাটারদের পারফরমেন্স দেখছি, ফার্স্ট টি20তে ওয়েস্ট ইন্ডিজে আমরা এই পারফরমেন্স দেখিনি। মিরপুরের এই পিচে খেলার পরে কি কিছুটা কি কনফিডেন্সের অভাবে আছে কিনা ব্যাটসম্যান, আপনার কি মনে হয়? মিরপুরের উইকেট কখনোই মনে করেন যে একটা ব্যাটসম্যানের আইডিয়াল উইকেট হতে পারে না, কারণ আপনি যে দেখছেন হয়তো উইকেট যে কিরকম টার্নিং উইকেট ছিল, তো এই উইকেটে রান করা অনেক ডিফিকাল্ট। তা আমার কাছে মনে হয় যে চিটংয়ের এখন খেলা হচ্ছে, এখন দেখবেন যে মোটামুটি রান হবে আর কি, আমি আশা করি। বাট মিরপুরের উইকেট আমি কখনোই বলবো না যে টি20 খেলার মতো আর কি, যে উইকেট বানাইছে ওই উইকেট টি20 খেলার মতো উইকেট ছিল না। নাসির ভাই, ডিপিএল এর পর এনসিএলও ফিক্সিং এর অভিযোগ আসছে, একজন প্লেয়ার আজকে বরাবর এটি নিয়ে দরখাস্ত করছে। আমাদের ঘরোয়া ক্রিকেটেও যদি এরকম ফিক্সিং এর ইয়েতে হয়, এটা ক্রিকেটারদের মধ্যে কতটা প্রভাব ফেলবে? এবং অবশ্যই প্রভাব ফেলবে, কারণ আপনি যদি দেখেন যদি ফিক্সিং যদি আমাদের মধ্যে ঢুকে যায় তাহলে জিনিসটা খারাপ। বাংলাদেশের ক্রিকেটের মানে এটা ধ্বংসের একটা বড় মূল হবে আর কি। তো আমি মানে এটা কি বলবো আর কি, যে আশা করবো যাতে এখান থেকে সবাই দূরে থাকে এবং ক্রিকেট বোর্ড যাতে এটার উপর মানে খুব ভালোভাবে নজর দেয়। প্রথম আমি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে এত বড় সাহস করেছি, আমি সবাইকে আগে ধন্যবাদ জানাতে চাই যারা আজকে আমার সাথে এখানে এসেছেন আমাকে সাহস দেওয়ার জন্য। স্পেশালি নাসির ভাইকে আমার আসলে রাজি করতে কষ্টই হয়েছে। আমি ওনাকে দুটো পয়েন্টই বলেছি, এক, আমি চিটাগং থেকে ঢাকায় এসে বিজনেস করছি, আপনাদের সবার সাপোর্ট চাই, স্পেশালি যারা মোহাম্মদপুরের আশেপাশে আছেন। আর সেকেন্ড হচ্ছে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছি লম্বা সময় ধরে, লাস্ট 7 মান্থ আমার 4টা বিজনেস পেজ অ্যান্ড আমার আইডি টোটালি ভ্যানিশড। সো আমি অ্যাকচুয়ালি কোথাও নাই। ওই হেল্পটার থেকে আসলে আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া প্লিজ আপনি আসেন, ওপেনিংটা করেন, যাতে সবাই জানতে পারে যে এখানে একটা সুন্দর স্যালন হয়েছে এবং আমি খুব ভালো সার্ভিস দিব। অ্যান্ড ভাইয়ার জন্য শুধুমাত্র আমরা আগামী মাসে যে কোনো সার্ভিসের উপর আমরা 70% ডিসকাউন্ট রেখেছি। আর নাসিরিয়ানসদের জন্য ভাইয়া যদি কিছু বলতে চাই আমার কোনো আপত্তি নাই। আর এই মাসে একদম লাস্ট পর্যন্ত হেয়ার কাট একদম ফ্রি, যে কোনো হেয়ার কাট আপনারা এসে করতে পারবেন একদম ফ্রি এই মাসে। থ্যাংক ইউ।